এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমি এখনই বিয়ে করতে পারবো না বাবা, আমি একটু সময় চাই। নরিতার কথা শুনে তড়িৎ বেগে তার পানি তাকালো সবাই। বিয়ে নিয়ে এত হইচই, সে বলছে বিয়ে করবে না। আফতাব নড়ে চড়ে বসলেন একটু। এতক্ষণ ভদ্র ছেলের মতো বসে থাকলেও এবার নিজের ভদ্রতা ভেঙে বলল, তোমাকে আর সময় দেওয়া সম্ভব নয়। নৈরিতা শক্ত দৃষ্টিতে তাকালো আফতাবের পানে, রুক্ষ কণ্ঠে বলল, তাহলে আমি বিয়েই করব না আপনাকে। আফতাব ঠোঁট উল্টে তাকালো নীরব সাহেবের পানে, বলল, দেখছেন আঙ্কেল, আপনার মেয়ে কতটা ধুরন্ধর এবং বদ। আপনার মেয়ে এতদিন আমার সাথে প্রেম করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন বলছে আমাকে বিয়ে করবে না। ঠিক এর জন্যই আমি বিয়েটা দ্রুত সেরে ফেলতে চাইছি, নয়তো পরে দেখা যাবে আপনার এই ধুরন্ধর মেয়ে আমাকে ধোঁকা দিয়ে অন্য কারোর সাথে পালিয়েছে। নরিতার চোখ বড় বড় হয়ে গেল বিস্ময়ে। কি বলছে এই লোক? সে আফতাবকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল কবে, কখন? নরিতা অবাক দৃষ্টিতে তাকালো আফতাবের পানে, অবাক কণ্ঠে বলল, আপনি মিথ্যে কেন বলছেন? আফতাব নীরব সাহেবের দিকে থেকে চোখ ঘুরিয়ে তাকালো নরিতার পানে, বলল, কিসের মিথ্যা বললাম আমি? তুমি নিজেই তাহলে বলো সবার সামনে, তুমি আমার প্রেমিকা ছিলে না? প্রেম করনি আমার সাথে? করেছি, কিন্তু নরিতাকে কথাটা আর সম্পূর্ণ করতে দিল না আফতাব। মেয়েটার মুখের কথা এক প্রকার টেনে নিল সে। নীরব সাহেবের পানে তাকিয়ে বলল, দেখেছেন আঙ্কেল, নিজেই স্বীকার করলো সে আমার সাথে প্রেম করেছে, কিন্তু এখন আমাকে বিয়ে করতে চাইছে না। আপনি এখন এর সমাধান দিন, বলে দিন আমাকে আমার কি করা উচিত। দাঁতে দাঁত চাপলো নরিতা, বলল, আপনি? আর কিছু বলতে পারলো না সে। তার আগেই নীরব সাহেবের থমথমে কণ্ঠের দাপটে থামতে হলো তাকে। থমথমে কণ্ঠে এসে বলল, ব্যাস, যা বোঝার বুঝে গেছি আমি, কিন্তু তোমার থেকে আমি এটা কিছুতেই আশা করিনি নৈরিতা। বাবা তুমি ভুল বুঝছো আমাকে, উনি যা যা বলছেন সবটা সত্যি নয়। হয়েছে, আমাকে তোমার আর বোঝাতে হবে না কিছু। আমি আর তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না এই মুহূর্তে। তবে এই বিয়ে তোমাকে করতেই হবে, তাও খুব দ্রুত। নরিতা বুঝলো এখানে তার কথা বলে আর কাজ হবে না কোনো। তার কথাকে কেউ মূল্য দিবে না, বিয়েটা তাকে করতেই হবে। তাছাড়া বিয়েটা যে সে একদমই করতে চায় না তেমনও নয়। তার মন কখনো বলছে আফতাবের প্রতি তার দুর্বলতা আছে, আবার কখনো বলছে না এই বিয়েটা তার করা উচিত নয়। বড় দোটানায় ভুগছে মেয়েটা। ওই যে আফতাবের প্রতি তার সদ্য জন্মানো অনুভূতি সে বুঝে উঠতে পারেনি এখনো, তাই হয়তো এমন হচ্ছে। তাকে একটু সময় দিলেই সম্ভবত সে সিদ্ধান্ত নিতে পারতো ভালোভাবে, নিজের অনুভূতির সাথে পরিচয়ও ঘটতে পারতো তার। কিন্তু কেউ তো তাকে সেই সময়টাই দিতে চাইছে না। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো নরিতা, বলল, ঠিক আছে আমি রাজি এই বিয়েতে, তবে শর্ত আছে আমার একটা। ভ্রু কোঁচকালো আফতাব, বলল, কি শর্ত? বিয়ের পরেও আমি এই বাড়িতেই থাকবো। এত তাড়াতাড়ি আমি ও বাড়িতে যেতে চাচ্ছি না। নরিতার কথার প্রতি উত্তরে তাৎক্ষণিক কেউ প্রতিবাদ না করলেও কিছুটা চটে গেলেন রজনী বেগম। বললেন, তোর কথাই সব চলবে নাকি? ছেলেটা তোকে বিয়ে করতে চেয়েছে, তাই তোর ভাগ্য। তার মধ্যে আবার কি সব শর্ত জুড়ে দিয়েছিস? প্রেম করেছিস? কথাটা আর সম্পূর্ণ করতে পারলেন না রজনী বেগম, তার আগেই তাকে থামিয়ে দিল আফতাব। বলল, সমস্যা নেই আন্টি, আমি নৈরিতার কথাতে রাজি। আমার বাড়ি আপনাদের বাড়ি দুটোই ওর বাড়ি, ওর যখন যেখানে ইচ্ছে ও থাকবে, এই বিষয়ে আমার কোনো আপত্তি নেই। আফতাবের কথাতেই আর আপত্তি জানালো না কেউ। সবাই মিলে নিল নরিতার শর্ত। রাত বেড়েছে, ব্যস্ত শহরটা নিস্তব্ধ হয়ে পড়েছে। রাস্তার ল্যাম্প পোস্টের আলো ছাড়া চোখে পড়ছে না কিছু। নরিতা শুয়ে আছে বিছানায়, হাতে তার ছোট্ট মোবাইলটা। আফতাবের নাম্বারটা বের করে প্রায় 10 মিনিট ধরে সে নাম্বারটা দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে, আর ভাবছে কল দেবে কিনা। কল দিয়েও বা কি বলবে? সে বিয়েটা ভেঙে দিতে চায়, কিন্তু এই বিয়ে সম্পূর্ণভাবে ভাঙতেও তো মন সায় দিচ্ছে না তার। একবার আফতাবকে নিজের করে পেতে চাইছে, তো আরেকবার দূরে যেতে চাইছে। আর ওই লোকটাও আজ আর কল দিল না তাকে। কল দিলে অন্তত অল্প বিস্তর কথা হতো তাদের সাথে। নরিতাও নিজের অনুভূতিকে একটু প্রখর রূপ দিতে সক্ষম হতো। সেও কল দিতে পারছে না, কেমন যেন লাগছে তার।
এত রাতে কল করলে আফতাবও কি নাকি বলে ফেলে। এমনি লোকটা বড্ড ঠোঁট কাটালে মোবাইলটা নিয়ে উপর হয়ে শুয়ে পড়ল নরিতা। আফতাবের মোবাইলে নাম্বারের পানে তাকিয়ে বলল, আপনি বড্ড স্বার্থপর জর্দা সাহেব। মানুষ ঠিকই বলে, বিয়ের আগে পুরুষ মানুষের যত ভালোবাসা, বিয়ের পর আর বউয়ের প্রতি সেই ভালোবাসার ছিটে ফোটাও থাকে না। বিয়ের কথা পাকা হতে না হতেই আমার গুরুত্ব কমে গেছে আপনার কাছে। বিয়ের পর তো আমার প্রতি আপনার আর গুরুত্বই থাকবে না কোনো। নিচু স্বরে কথা বলতে বলতে আনমনি নরিতার হাতে স্পর্শ লাগলো মোবাইলের স্ক্রিনে। কল চলে গেল আফতাবের নাম্বারে। নরিতা তড়িঘড়ি করে উঠে বসলো, কাটতে চাইলো কলটা, কিন্তু শেষে কি মনে করে আর কাটলো না কলটা। কানের কাছে ধরলো সে মোবাইলটা, অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো আফতাবের কল ধরার অপেক্ষায়। আফতাবের নাম্বারের রিং বাজার সময় যতটা দীর্ঘায়িত হচ্ছে, নরিতার হৃদস্পন্দনও বেড়ে যাচ্ছে ততটা। মনের ভিতরের অনুভূতিগুলো আজ অন্য দিনের তুলনায় আলাদা। আজ যেন রং বেরঙের প্রজাতিরা দোলা দিচ্ছে মনের কোণে। এমন কেন হচ্ছে? আফতাবের সাথে তার বিয়ে ঠিক হয়েছে বলে তাই এমন হচ্ছে? নরিতার ভাবনার মধ্যেই কলটা রিসিভ করলো আফতাব। ধুকপুকিয়ে উঠলো নরিতার ছোট্ট হৃদয়খানা। সে কিছু বলে ওঠার আগেই আফতাব বেশ হাসি মাখা কণ্ঠে বলল, কি খবর? সূর্যটা আজ কোন দিক দিয়ে উঠেছিল? বিয়ে ঠিক হতে না হতেই নিজে থেকে কল করলে যে? নাকি আমাকে মিস করছিলে খুব? নরিতা অপ্রস্তুত হলো কিছুটা। লোকটা কি ধরে ফেললো সে মিস করছিল তাকে? ধরে ফেলতেই পারে, লোকটা যে বিচক্ষণ। খুব আমতা আমতা শুরু করলো নরিতা। বলল, আপনাকে আমি মিস কেন করতে যাবো? হ্যাঁ, এত ঠেকা পড়েনি আমার। আফতাব হাসলো, তবে সে হাসির ঝংকার পৌঁছালো না নরিতার কর্ণে। নিঃশব্দে হেসেই আফতাব বলল, তাহলে তুমি বলতে চাইছো আমাকে মিস করছিলে না? নরিতা ঢোক গিলল, মিনমিনে স্বরে বলল, না, করিনি। আফতাব আবারও হাসলো, বলল, একটুও করনি? ভ্রু কুচকালো নরিতা। বলল, না, একটুও করিনি। বিন্দু পরিমাণও করনি? নরিতা বিরক্ত হলো কিছুটা। মাত্রই তো বলল সে একটু মিস করেনি, তাহলে কি এই একই প্রশ্ন বারবার করার মানে কি এই পুরুষের? কিছুটা বিরক্তি ভরা কণ্ঠে নরিতা বলল, বললাম তো করিনি মিস, তারপরেও এই প্রশ্ন কেন বারবার করছেন? আফতাব বুঝলো নরিতার বিরক্তি। সে আজ আরেকটু বিরক্ত করতে চাইলো মেয়েটাকে। এই মেয়েটাকে খুশি করতে, হাসাতে, বিরক্ত করতে সব ভাবেই যে সে শান্তি পায়, ভীষণ শান্তি পায়। শুধুমাত্র এই মেয়েটার কান্না আহত করে তাকে, তীব্র আন্দোলনের সৃষ্টি করে তার শক্তপোক্ত হৃদয়ে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো আফতাব। বলল, রেগে যাচ্ছ কেন? বিয়ের কনেদের রাখতে হয় না জানো না তুমি? এই সময় রাগ করা শরীরের পক্ষে ক্ষতিকারক, চেহারা নষ্ট হয়ে যায়। আফতাবের এমন উদ্ভট কথার কোনো যুক্তি খুঁজে পেল না নরিতা। আরো কিছুটা বিরক্ত হলো সে বেশ ভালোই বুঝতে পারছে আফতাব বানিয়ে বানিয়ে বলছে এসব। বিরক্তিতে নাক কপাল কুচকালো নরিতা। বলল, কে বলেছে এই কথা? কোন পুঁথিতে পেয়েছেন? আফতাব বুক ফুলালো বেশ দাম্ভিকতার সাথে। বলল, এমপি আফতাব জোয়ারদারের পুঁথিতে। নরিতা ঠোঁট বাঁকালো, তাচ্ছিল্যের স্বরে বলল, এমপি আফতাব জোয়ারদার বুঝি আজকাল রাজনীতি ছেড়ে এসব উদ্ভট পাগলাটে ধাঁচের পুঁথি লেখা শুরু করেছে? ঠোঁট উল্টালো আফতাব। বলল, কি করব বলো? এক নিষ্ঠুর রমণীর গভীর প্রণয় জালে জড়িয়ে পড়েছি যে, চাইলেও সেই জাল ছিন্ন করা সম্ভব নয়। ওদিকে সেই নিষ্ঠুর রমণীর হৃদয়েও আমার জন্য কোনো মায়ার আবির্ভাব দেখছি না। তাই তো তার মন জয়ের উদ্দেশ্যে এই উদ্ভট ধাঁচের পাগলাটে পুঁথি লেখা শুরু করেছি। ভেঙচি কাটলো নরিতা। বলল, যেমন আপনি তেমন আপনার পুঁথি, দুটোর ভাষাই ভিত্তিহীন। সে না হয় মানলাম, তবে একটা কথা। ভ্রু কুচকালো নরিতা। বলল, কি কথা? আফতাব বাঁকা হাসলো। বলল, আমার সব ভিত্তিহীন হলেও এই মুহূর্তে আমার ভিতরে যে এক্সাইটমেন্টটা রয়েছে তা কিন্তু ভিত্তিহীন নয় একদম। কিসের এক্সাইটমেন্ট? দাঁত দিয়ে আলতোভাবে নিজের ঠোঁট কামড়ে ধরলো আফতাব। দুষ্টু হেসে বলল, বাসর রাতের, তোমার আমার বাসর রাতের, যে রাতে তুমি বিয়ের লাল বেনারসি শরীরে জড়িয়ে তোমার মাথায় ঘোমটা দিয়ে দিয়ে একা আমার রুমে বসে থাকবে। আমি দরজা ঠেলে রুমে ঢুকবো, এরপর আস্তে আস্তে এগিয়ে যাব তোমার দিকে, আলতো হাতে তোমার ঘোমটা তুলবো। তারপরে একটু থামলো আফতাব। বলল, তারপরে তোমার ঠোঁটে আমার ঠোঁট। এটুকু বলতেই কান গরম হয়ে উঠল নরিতার। লজ্জারা এসে যেন হানা দিল তার সমস্ত কায়া জোরে। দুই কর্ণ গলিয়ে বেরিয়ে আসতে শুরু করলো উষ্ণ ধোঁয়া।
ছি কি নির্লজ্জ কথাবার্তা। হঠাৎই চিল্লিয়ে উঠল নরিতা, বলল, থামুন অসভ্য লোক, থামুন। আফতাব থামলো না, নরিতাকে আরো লজ্জায় ফেলার জন্য বলল, কি বলছো তুমি? আমি থামতে পারবো না। স্ত্রীর ওষ্ঠে গভীর চুম্বনে লিপ্ত হওয়ার পর তাকে নিজের সাথে জড়িয়ে না নিয়ে থেমে যাওয়া কি সম্ভব নাকি? এমনি এত প্রতীক্ষার পর তোমাকে কাছে পাবো, সেখানে তুমি থামতে বললেই আমি থেমে যাব নাকি? হুম, একদম না। আমি থামবো না, বরং তোমার না শব্দকে উপেক্ষা করে তোমাকে কাছে টেনে নেব, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেব নিজের সাথে, সিক্ত করব আমার ভালোবাসায়, মত্ত হব তোমার মাঝে। আর শুনতে পারলো না নরিতা। ধপ করে কলটা কেটে দিল সে। কেন যে প্রথম কল যেতে সে কল সে কাটলো না কে জানে। তখন যদি কলটা কেটে দিত তবে নিশ্চয়ই এমন লজ্জা পেতে হতো না তাকে। রাতের আধার কেটে দেখা দিয়েছে উজ্জ্বল সূর্যটার বেলাও বেড়েছে কিছুটা। সূর্যটা আর তেজ নিয়ে জ্বলে উঠছে ধীরে ধীরে। নরিতা বসে আছে কলেজ ক্যাম্পাসে, দুই পাশে তার বসে আছে দুই বান্ধবী মিতু আর নাদিয়া। মিতু আর নাদিয়া দুই পাশে বসে বকবক করলেও নরিতা আজ বসে রয়েছে চুপচাপ। সে ভাবছে কিছু একটা, কাল থেকে মনের ভেতরে তার চিন্তা ভাবনা যেন শেষ নেই। নরিতাকে ভাবুক ভঙ্গিতে দেখে কোনো দিয়ে তার পেটে খোঁচামে দিল মিতু ও বলল, কি রে, কোথায় হারালি? কি ভাবছিস এত? নরিতা গালে হাত দিল, আনমনেই বলল, আমার বিয়ে ঠিক হয়েছে। নরিতার মুখে হঠাৎ বিয়ের কথা শুনে বিস্মিত হলো মিতু আর নাদিয়া। দুইজনই একই সাথে চিল্লিয়ে উঠল, চকিত কণ্ঠে বলল, কি কবে আর কার সাথে বিয়ে? আমরা জানলাম না কেন? আমাদের না জানিয়ে এত বড় একটা কাজ সেরে ফেললি তুই। একসাথে এতগুলো প্রশ্ন, কোনটা রেখে কোনটার উত্তর দেবে ভেবে পেল না নরিতা। গালে হাত দিয়ে সে বলল, এতগুলো প্রশ্ন, কোনটা রেখে কোনটার উত্তর দিব? নাদিয়া বসা থেকে উঠে দাঁড়ালো, উৎফুল্ল মুখশ্রীতে বলল, আগে বল, কার সাথে বিয়ে? আফতাব ভাইয়ার সাথে। নরিতার সরাসরি উত্তর যেন চমকে গেল মিতু আর নাদিয়াও। মিতু উঠে দাঁড়ালো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, না, এটা হতে পারে না। বান্ধবী হয়ে বান্ধবীর এত বড় সর্বনাশ করতে পারিস না তুই। আমার ল্যাংটা কালের ক্রাশকে তুই এভাবে কেড়ে নিতে পারিস না। নাদিয়া চকিত দৃষ্টিতে তাকালো ললিতার পানে, চকিত কণ্ঠেই বলল, আফতাব ভাই না তোকে দেখতে পারে না? ফোঁস করে নিঃশ্বাস ফেললো নরিতা, বলল, আমি সেটাই জানতাম, কিন্তু হঠাৎ করেই বুঝলাম সে ভালোবাসে আমাকে। ভালোবাসে তোকে? নাদিয়ার কণ্ঠে বিস্ময়। মিতু তার ভুল বদল মিনিটের মাথায়, চোখে মুখে যেন তার উপচে পড়া খুশি। খুশিতে গদগদ হয়ে সে বলল, যাক, আমার ক্রাশকে আমি না পাই, আমার বান্ধবী তো পেল। একটু থামলো মিতু, আবার কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার ক্রাশকে ভালো রাখিস নৈরিতা, খেয়াল রাখিস তার। নাদিয়ার চোখে মুখে কিছুটা বিষণ্ণতা নজরে এলো, থমথমে কণ্ঠে বলল, এত বড় একটা কথা কিন্তু আমাদের জানালি না। আমি নিজেই জানতাম না, কাল হঠাৎ বিয়ে ঠিক হয়েছে আমাদের। সামনের সপ্তাহেই বিয়ে। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল যে তোদের আর জানানোর সুযোগ পাইনি। নাদিয়া আর কথা বাড়ালো না, শুধু বলল, তোর আর আফতার ভাইয়ের নতুন জীবনের জন্য শুভেচ্ছা। সময় গড়িয়েছে, সূর্যটা তার তেজ ছড়িয়ে জানান দিচ্ছে দুপুর হয়েছে। নয়িতা আর তার দুই বান্ধবী কেবলই কলেজ থেকে বেরিয়ে এলো বাইরে। সবার ক্লাস একসাথে শেষ হয়েছে, আবার আজ সম্ভবত কোনো বর্ষের পরীক্ষাও রয়েছে, তাই বেশ কিছুটা ভিড় জমেছে কলেজের সামনের গেটের কাছে। সেই ভিড়ের মধ্যে থেকেই ঠেলে ঠুলে বেরিয়ে আসতে চাইলো নয়িতা, মিতু আর নাদিয়া। ভিড়ের শেষ প্রান্তে রাস্তার কাছাকাছি যেতেই হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কেউ ধাক্কা দিল নরিতাকে। নরিতা নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে পড়ে যেতে নিল সামনে রাস্তার দিকে। চমকে উঠল সে। ঠিক সেই সময় শব্দ এলো গাড়ির হর্নের। নরিতা তাকালো, ঘাড় ঘুরিয়ে চোখে পড়লো বিশাল দেহি একটা মালবাহী ট্রাক ধেয়ে আসছে তার দিকে। ভয় পেল মেয়েটা, নিজেকে সরিয়ে নিতে চাইলো কিন্তু পারলো না। চোখের সামনে যেন মৃত্যু আসন্ন, হৃদয় কেঁপে উঠল নরিতার। হয়তো এই শেষ তার জীবনের। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে সে। হয়তো খানিকের মধ্যেই এই বিশাল দেহি ট্রাকটা তার দানবাকৃতির চাকায় পিষ্ট করে তাকে। ভয় চোখ বন্ধ করে ফেললো নরিতা। মনে মনে ডাকতে শুরু করলো সৃষ্টিকর্তাকে। মিতু আর নাদিয়া পেছন থেকে হাত বাড়ালো, ধরতে চাইলো নরিতাকে কিন্তু পারল না। তার আগেই মুখ থুবড়ে মেয়েটা পড়লো ইট পাথরে গোড়া রাস্তায়।
সাথে সাথে ট্রাকটা থেমে গেল। ট্রাক চালক খুব কষ্টে ঠিক সময়ে ব্রেকটা কষতে সক্ষম হয়েছে, যে কারণে মৃত্যুর মুখে এসেও সৃষ্টিকর্তার কৃপায় প্রাণ বেঁচে গেছে নরিতার। মৃত্যু এবং নাদিয়ার সময় ব্যয় করলো না, দৌড়ে এলো নরিতার কাছে, রাস্তা থেকে টেনে তুললো মেয়েটাকে। কত বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেল মেয়েটা। তারাও বেশ ভয় পেয়ে গিয়েছিল যদি কিছু হয়ে যেত নরিতার। মৃত নরিতার হাত ধরে টান দাঁড় করাতেই অস্থির কণ্ঠে বলল, তুই ঠিক আছিস? কোথায় লেগেছে দেখি। নরিতা ব্যথায় কুঁকড়ে উঠলো যেন। হাঁটু চেপে দাঁড়ালো সে, মুখ খুলে বলতে চাইলো কিছু, কিন্তু তার বলার আগেই হন্তদন্ত সেখানে উপস্থিত হলো রাকিব এবং জুনাইদ। চোখে মুখে দুজনেরই অস্থিরতার ছাপ। জুনাইদ নরিতাকে একটু পর্যবেক্ষণ করে বেশ অস্থির কণ্ঠে বলল, ভাবি ঠিক আছেন তো? কোথায় লেগেছে? বেশি লেগেছে কি? আর একটু হলে তো আমাদের জান বেরিয়ে যাচ্ছিল। জুনাইদের কথা শেষ হওয়ার আগেই রাকিব নরিতার সামনে দাঁড়িয়ে দ্রুত কল লাগালো আফতাবের নাম্বারে। আফতাব দলের নেতাকর্মীদের সাথে মিটিং এ ব্যস্ত ছিল। একটু মিটিং বলতে এমপি হওয়ার পর এখন এলাকার কি উন্নয়ন প্রকল্প হাতে নেবে, কোন কাজ করলে ভালো হবে, এলাকার জনগণের অসুবিধা রয়েছে, কোন কোন বিষয়ে সে বিষয়ে আলোচনা করছিল সবার সাথে। হঠাৎ টেবিলের উপরে রাখা তার মোবাইলে রাকিবের নামটা ভেসে উঠলো। কলটা কেটে দেয় সে। প্রথমবার কল কেটে দিল সে, ভাবে একটু পর মিটিং শেষ করে কল ব্যাক করবে, কিন্তু রাকিব তো থামার পাত্র নয়। সে আবার কল করলো আফতাবকে। এবার আফতাব আর কাটলো না কলটা। হয়তো জরুরি বলার আছে কিছু, নয় তো কেটে দেওয়ার পরও তো কল দিত না। নয়টার জন্য চিন্তা হয় আফতাবের, মেয়েটা তো আবার ঝামেলা ছাড়া একদণ্ড থাকতে পারে না, আবার কোনো ঝামেলা বাঁধালো কি সে। আফতাব কলটা ধরে দ্রুতই নিজের কানের কাছে নিল, ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে? কেটে দেওয়ার পলো কল করছিস মেয়ে, ওদিকে কি কিছু? আফতাবকে আর পুরো কথা শেষ করতে দিল না রাকিব। তার আগে সে অস্থির কণ্ঠে বলল, ভাই ভাবি অ্যাক্সিডেন্ট করেছে। চমকে উঠলো আফতাব। নরিতা অ্যাক্সিডেন্ট করেছে? বুকের ভেতরটা মোচড় মেরে উঠলো যেন। হারানোর ভয়ে জেকে ধরলো তাকে। বেশি গুরুতর অ্যাক্সিডেন্ট কি? ব্যাকুল হয়ে পড়েছে সে, সাথে রাগও লাগছে ভীষণ। দুটা শক্ত সামর্থ্যবান বডিগার্ড রাখা সত্ত্বেও নরিতা এত বিপদে কিভাবে পড়ে? এর মাত্র একটা মেয়েকে দেখে রাখতে পারে না, তাহলে এদের রেখেছে কি সে কি করতে? আর যদি এই নরিতার কিছু হয়, এই দুটোকে দেখে নেবে সে। চেয়ার ছেড়ে দ্রুতই উঠে দাঁড়ালো আফতাব। ব্যস্ত হয়ে রাকিবকে বলল, কিভাবে অ্যাক্সিডেন্ট করলো তোরা দেখিসনি? তোদের তো আমি বলেছিলাম ওকে সবসময় দেখে রাখতে। তোরা কোথায় ছিলি? আমার নৈরিতা অ্যাক্সিডেন্ট করলো কিভাবে? তোদের আমি রেখেছি কেন? গরুর ঘাস কাটতে নাকি? একসাথে এতগুলো কথা বলে দম ছাড়লো আফতাব। ভেতরটা তার ভয়ে ভরে গেছে অস্থিরতায়। মেয়েটার কি অবস্থা জানা নেই তার। কলিজাটা ভীষণ ভাবে কাঁপছে। রাকিবও চুপ করে রয়েছে ফোনের এপাশে। আফতাবের এতগুলো কথা ঠিক কোনটা রেখে কোনটার উত্তর দেবে সে বুঝে উঠতে পারছে না ঠিক। রাকিবকে চুপ করে থাকতে দেখে যেন জ্বলে উঠলো আফতাব। তবে এই মুহূর্তটা রাগ দেখানোর নয়, আগে নরিতা ঠিক হোক, তারপরে এই গর্ধব দুটোর খবর নেবে সে। আফতাব তাড়া দিল রাকিবকে, বলল, তোরা ওকে হাসপাতালে নিয়ে যা, আমি এক্ষুনি আসছি। রাকিব একবার তাকালো নরিতার পানে, অতঃপর আফতাবকে আশ্বাস দিয়ে বলল, জি ভাই, আমি অ্যাম্বুলেন্স খবর দিয়েছি। অ্যাম্বুলেন্স এলেই ভাবিকে নিয়ে হসপিটালে যাব আমি। আফতাব চিন্তিত হলো আরো। অ্যাম্বুলেন্সে খবর দিয়েছে, তার মানে কি নরিতার অবস্থা খারাপ বেশি? চিন্তিত কণ্ঠে আফতাব বলল, তাড়াতাড়ি যা, আসছি আমি এক্ষুনি। কথাটা বলেই কলটা কেটে দিল আফতাব। মিটিং রুমে সবাইকে বলে অফিস থেকে বেরিয়ে এলো দ্রুত। এদিকে রাকিবের মুখে অ্যাম্বুলেন্স হাসপাতালের কথা শুনেই চকিত হলো নরিতা। অ্যাম্বুলেন্স? কিসের অ্যাম্বুলেন্স? তাকে কি করে এরা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করছে? কিন্তু কেন? তার কি হয়েছে? নরিতা নিজের দিকে তাকালো একবার, ভালো করে পর্যবেক্ষণ করে দেখলো নিজেকে। না, অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার মতো তেমন কিছু হয়নি তার। শুধুমাত্র থুতনিটা চুলে রক্ত বেরিয়েছে একটু, হাঁটুতে ব্যথা পেয়েছে, আর হাতের কোনোটা চুলে রক্ত বেরিয়েছে, আর কিছুই তো না। আশেপাশে কোনো ফার্মেসিতে গেলেও এইটুকু ব্যথা চিকিৎসা করানো সম্ভব, সেখানে এরা কিনা তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। নরিতার অবাকতার মধ্যেই অ্যাম্বুলেন্সের ধ্বনি পৌঁছালো তার কর্ণকুহরে। কেমন ধ্বনি তুলে অ্যাম্বুলেন্সটা তার দিকে ছুটে আসছে। নরিতা দ্রুতই পেছন ঘুরলো, খুঁড়িয়ে খুঁড়িয়ে পালাতে চাইলো এই রাকিব এবং জুনাইদ নামক পাগলের পাল্লা থেকে, কিন্তু পারল না। তার পথ রোধ করে দাঁড়ালো রাকিব এবং জুনাইদ ব্যতিব্যস্ত হয়ে বলল, ভাবি অ্যাম্বুলেন্স চলে এসেছে, চলুন তাড়াতাড়ি, আপনার এখন চিকিৎসার প্রয়োজন। নরিতা ঘাড় ঘুরিয়ে তাকালো আশেপাশের অবস্থানরত শিক্ষার্থীদের দিকে। সবাই কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার পানে।
নরিতা অপ্রস্তুত হয়ে পড়ল বেশ, অস্বস্তি বাড়ছে তার। নিশ্চয় সবাই তাকে পাগল ভাবছে, নয়তো এতটুকু ক্ষতে কেউ অ্যাম্বুলেন্স ডাকে। নরিতা কণ্ঠটা নিচু করলো একটু। জুনাইদ এবং রাকিবকে উদ্দেশ্য করে বলল, এইটুকু ক্ষতে হসপিটালের দরকার নেই, আমি বাড়ি যাব, পথ ছাড়ুন। রাকিব সাথে সাথেই প্রতিবাদ করলো নরিতার কথার। সে বলল, এটা মোটেও একটু ক্ষত নয় ভাবি, আপনার থুতনি কেটে রক্ত ঝরছে, ভাই জানতে পারলে মেরে ফেলবে আমাদের। দাঁতে দাঁত চাপলো নরিতা, চিবিয়ে চিবিয়ে বলল, তাহলে আপনার ভাইকে এটাই ভরে হসপিটালে নিয়ে যান, আমাকে নিয়ে টানাটানি করছেন কেন? জুনাইদ কিছুটা অবাক হলো, অবাক কণ্ঠে বলল, ভাইকে কেন নেব হাসপাতালে? ভাই তো অ্যাক্সিডেন্ট করেনি, অ্যাক্সিডেন্ট করেছেন আপনি, তাই আপনাকে নিব। কিসের অ্যাক্সিডেন্ট? আমি তো শুধু রাস্তায় পড়ে গিয়েছি একটু। এটাও এক ধরনের অ্যাক্সিডেন্ট। অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি চলুন। নরিতা যেতে চাইলো না, সে পালাতে চাইলো এই পাগলদের হাত থেকে, কিন্তু পারলো না। রাকিব এবং জুনাইদ এক প্রকার জোর জবরদস্তি করে তাকে তুলে নিল অ্যাম্বুলেন্সের। সাথে সাথেই আবার অ্যাম্বুলেন্স চালককে নির্দেশ দিল, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যান। মুহূর্তে সাই সাই করে এগিয়ে চলল অ্যাম্বুলেন্সটা। পেছনে পড়ে রইল দুটো অবাকের চরম সীমায় পৌঁছে যাওয়া মুখশ্রী। মিতু আর নাধি এখনো গোল গোল চোখে তাকিয়ে আছে তাদের সামনে থেকে চলে যাওয়া অ্যাম্বুলেন্সের যাত্রা পথের পানে। এই অ্যাম্বুলেন্সে হাসপাতালে সবাই যেন মাথার উপর দিয়ে গেল তাদের। নরিতার কি এমন হয়েছে যে এটা অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল ছুটেছে এবার এভাবে? চারিদিকে হাসি কান্নার মিলন ঘটেছে যেন এই স্থানে। কেউ প্রিয়জনকে আবারও ফিরে পাওয়ার আনন্দে খুশিতে মেতেছে, কেউ আবার প্রিয়জন বিয়োগে তার নিতর দেহটা ধরে কান্নায় ভেঙে পড়েছে। নরিতা বসে আছে হাসপাতালের একটি রুমে। একজন কর্তব্যরত ডাক্তার ড্রেসিং করে দিচ্ছে তার ক্ষত স্থানগুলো। তার পাশে একজন নার্সও দাঁড়িয়ে রয়েছে তাকে সাহায্যার্থে। কর্তব্যরত ডাক্তার প্রথমে একজন নার্সকে নরিতার এইটুকু ক্ষত চিকিৎসায় পাঠাতে চেয়েছিলেন, কিন্তু রাকিব আর জুনায়েদ হুমকির মুখে পড়ে এই কাজ এখন তাকেই করতে হচ্ছে। ডাক্তার নরিতার হাঁটু ড্রেসিং করে দেওয়া শেষ করে দাঁড়াতেই সেখানে রুমে হুড়মুড় করে ঢুকলো আফতাব। তাকে দেখে চিনতে অসুবিধে হলো না ডাক্তার বা নার্সের। কয়েকদিন আগেই ভোটে গেল তরুণ এমপি, তার ওপর এর জনপ্রিয়তাও তুঙ্গে। একে চিনতে পারা অস্বাভাবিক কিছু নয়। রুমে ঢুকেই আফতাব তাকালো নরিতার পানে। থুতনিতে ব্যান্ডেজ দেখে অস্থির হয়ে উঠলো আরো। এগিয়ে গিয়ে দাঁড়ালো তার সম্মুখে, বলল, বেশি ব্যথা পেয়েছো? হাসপাতালে ভর্তি করতে হবে কি? নরিতা এবার বিরক্ত হলো ভীষণ। এইটুকু ক্ষততে অ্যাম্বুলেন্সে হাসপাতাল, আবার ডাক্তারকে হুমকি দিয়ে তার চিকিৎসা করেও মন ভরেনি এই পুরুষের। এখন আবার আসছে তাকে হাসপাতালে ভর্তি করতে। নরিতা বিরক্তি ভরা কণ্ঠেই বলল, হ্যাঁ হ্যাঁ, এই একটুরেই তো কমতি ছিল। অ্যাম্বুলেন্স, হাসপাতাল, ডক্টর সব হয়েছে, এখন শুধু ভর্তি করা বাকি। আপনি বড় এক কাজ করুন, আপনার ওই শক্ত হাতের 2-4টা চড় থাপ্পড় মেরে বেহুশ করে আমাকে হসপিটালে ভর্তি করে রেখে যান। আফতাব বিরক্ত হলো নরিতার কথায়। সব সময় শুধু এই মেয়ের তেরা কথা। আফতাব ঘাড় ঘুরিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সে ডাক্তারের পানে। ডাক্তারটি বুঝলো আফতাবের তাকানোর মানে। তার ভীষণ বলতে ইচ্ছে হলো, হ্যাঁ ভর্তি করাতে হবে, তবে একে নয়, তোকে মেন্টাল হসপিটালে। মনে মনে বললেও ডাক্তার মুখে কিছুই বলতে পারলো না। হাজার হলো এমপি মানুষ, তাকে এমন কথা বলা মানে নিজের জান নিজে দিয়ে দেওয়া। ঠোঁট টেনে জোরপূর্বক হাসলো ডাক্তারটি। ভদ্র কণ্ঠে বলল, না ভর্তি করতে হবে না, আপনি এখনই ওনাকে নিয়ে যেতে পারবেন। তবুও চিন্তা কমলো না আফতাবের। চিন্তিত সুরেই সে বলল, বড় কোনো সমস্যা হয়নি তোর? ডাক্তারটি আশ্বস্ত করলো আফতাবকে। বলল, একদম না, উনি একদম ফিট আছে। আফতাব এবার ঘাড় ঘুরিয়ে তাকালো নরিতার পানে। মেয়েটা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। নরিতাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আফতাব বলল, কি সমস্যা? ওভাবে তাকিয়ে আছো কেন? আফতাবের চোখ দুটো ছোট ছোট হয়ে এলো। চোখ ছোট ছোট করেই সে বলল, তুমি চুপ যাও, বলো না তো আর কিছু। নিজের অবস্থা দেখেছো? থুতনি ফাটিয়ে রক্তাক্ত করে ফেলেছ। দেখো মেয়ে, তোমার ওই ফাটা থুতনির কারণে আমি কিন্তু আমার বাসর রাত বরবাদ করতে পারবো না, বলে দিলাম। কান গরম হয়ে উঠল নরিতার। লজ্জায় গাল দুটোতে রক্তিম আভা ছড়িয়ে পড়েছে নিমেষেই। কোথায় কি বলতে হয় এই লোক, সে কি কাণ্ডজ্ঞান হারিয়েছে নাকি? এভাবে হাসপাতালে ডাক্তার নার্সের সামনে ছি ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। নরিতা ঘাড় ঘুরিয়ে তাকালো ডাক্তারের পানে। ডাক্তার কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তাদের দিকেই। নরিতার লজ্জা বাড়লো যেন আরো।
দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, সূর্যটাও তার তেজ কমিয়ে ঢলে পড়েছে আকাশের এক কোণে। পাখিরা উড়ে বেড়াচ্ছে নীল আকাশে। অন্ধকারে রুমে হাত পা এবং মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে নাদিয়া। সময়টা এখন রাত না হলেও বাইরের আলো এই কক্ষে পৌঁছাতে অনেকটাই ব্যর্থ। নাদিয়া ঘাড় ঘুরিয়ে দেখলো চারিদিকে অন্ধকার, রুমে তেমন কাউকে ঠাউর করতে পারল না সে ব্যতীত অন্য কারো উপস্থিতি অনুভব করছে না। তার মানে এই কক্ষে সে শুধুমাত্রই একা রয়েছে। নাদিয়া নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো নিজেকে মুক্ত করার, হাতের বাঁধন খোলার, কিন্তু পারল না। মুখটাও বাঁধা, কারো কাছে যে চিৎকার করে সাহায্য চাইবে তাও পারছে না। তখন নরিতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মিতুকে থেকে বিদায় নিয়ে বাড়ি পথে রওনা দিয়েছিল নাদিয়া। হঠাৎ পথের মধ্যে 2-3 জন অচেনা ব্যক্তি এসে জোর জবরদস্তি করে গাড়িতে তুলে নিয়েছে তাকে। নিজেকে অচেনা সেই ব্যক্তিদের হাত থেকে অনেক বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি। চিৎকার করে সাহায্য চেয়েছিল, কিন্তু স্থানটা নির্জন হওয়ায় কাউকে পায়নি তার সাহায্যার্থে। আর গাড়িতে উঠেও তার চিৎকার বদ্ধ না করার দরুন ওই অচেনা ব্যক্তিগুলো তার মুখের কাছে ধরে কিছু একটা, যার পর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে নাদিয়া। হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছিল সে। তারপর তো এই জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে, আর জ্ঞান ফিরতেই নিজেকে এভাবে অন্ধকার রুমে হাত পা মুখ বাঁধা অবস্থায় আবিষ্কার করলো। কিন্তু কারা ওকে এভাবে তুলে আনতে পারে? তেমন কারোর সাথে শত্রুতাও তো নেই তার সাথে। নাদিয়া ভাবতে শুরু করলো তার বাবার কি এমন কোনো শত্রু রয়েছে যারা তাকে তুলে আনতে পারে এভাবে। মেয়েটার ভাবনার মাঝে রুমের দরজাটা খুলে গেল, ভিতরে ঢুকে গেল আরো 4-5 জন পুরুষ। অজানা আশঙ্কায় অন্তরাত্মা কেঁপে উঠল নাদিয়ার। কারা এরা? তার কোনো ক্ষতি করার জন্য কি তাকে এভাবে তুলে এনেছে এরা? হতেই পারে, আজকাল এমন ঘটনা তো অহরহ ঘটছে। পত্রিকা খুলেই এমন সব সংবাদ চোখে পড়ছে অজস্র। নাদিয়া ভয় পেল, ভয়ের তো দৃষ্টিতে তাকালো সম্মুখে। তখনই রুমের মধ্যে জ্বলে উঠল হলদেটে টিমটিমে আলোর রশ্মি। অনেকক্ষণ পর হঠাৎ চোখে তীব্র আলোর রশ্মি পড়তেই চোখ মুখ খিচে চোখ দুটো বন্ধ করে নিল নাদিয়া। কিঞ্চিত সময় নিয়ে পিট পিট করে মেয়েটা খুলল চোখ দুটো, সামনের দিকে তাকাতেই চমকে উঠল সে। তাহলে এরা তুলে এনেছে তাকে? কেন তুলে এনেছে? তার অপরাধ কি? হাজারো প্রশ্ন ডালা মেলতে শুরু করে নাদিয়ার মনে, কিন্তু মুখ বাঁধা থাকায় কোনো প্রশ্নই করা হয়ে উঠল না তার। নাদিয়ার ভাবনার মধ্যেই তার দিকে এগিয়ে যায় একজন পুরুষ, হাঁটু গেড়ে বসলো তার সামনে। অতঃপর অন্য একজন ইশারা করে বলল নাদিয়ার মুখের কাপড় খুলে দিতে। তার আদেশ মোতাবেক খুলে দেওয়া হয় নাদিয়ার মুখের বাঁধন। মেয়েটা তৎক্ষণাৎ বলতে যায় কিছু, কিন্তু পারে না। তার মুখ খোলার আগে তার সম্মুখের পুরুষটি হিসিয়ে উঠল কণ্ঠে তীব্র ক্রোধ নিয়ে। সে প্রশ্ন করল, কেন ধাক্কা মেরেছিলি নৈনিতাকে? আফতাবের এমন প্রশ্নে হকচকিয়ে উঠল নাদিয়া। ভয় পেয়ে গেল সে। ভয়ার্ত কণ্ঠে বলল, কে? আমি ধাক্কা মারিনি নৈনিতাকে। আমি কেন ধাক্কা মারবো ওকে? গর্জে উঠল আফতাব, হুঙ্কার ছেড়ে বলল, তা তো তুই ভালো বলতে পারবি কেন ধাক্কা মেরেছিলি নৈনিতাকে। তোর স্বার্থ কি? কেঁপে উঠল নাদিয়া, কম্পিত কণ্ঠেই বলল, আমি ধাক্কা মারিনি। ও ভিড়ের মধ্যে এমনি সবার ধাক্কা ধাক্কিতে পড়ে গিয়েছিল। ধমকে ওঠে আফতাব, হুঙ্কার ছেড়ে বলল, এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব। কি ভেবেছিস তুই আমার কলিজায় হাত দিবি আর আমি জানতে পারবো না? সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখ ফাঁকি দিতে পারবি না তুই। আমতা আমতা শুরু করলো নাদিয়া। ধরা পড়ে যাওয়ার ভয়ে চুপসে গেল মেয়েটা। নিজেকে বাঁচানোর জন্য বলল, আমি কেন ধাক্কা মারবো নৈনিতাকে? ও বান্ধবী আমার। নাদিয়ার মুখে বান্ধবী শব্দটা শুনে শব্দ করে হেসে উঠল আফতাব। হাসতে হাসতেই বলল, বান্ধবী? কথাটুকু শেষ করতে চোখ মুখ শক্ত হয়ে উঠল আফতাবের। শক্ত কণ্ঠে সে বলল, এইসব নাটক অন্য কারোর সামনে করিস, আমার সামনে না। আমি তোকে মোটেই কিছু না জেনে তুলে আনিনি। ভালোই বলছি, তাই ভালোই উত্তর দে। কেন ধাক্কা মেরেছিলি নৈনিতাকে? নয়তো আমার থেকে খারাপ হবে না কেউ। ভয় বাড়ল নাদিয়ার, ভয়ে কেঁদে দিল সে। আফতাব যেন বিরক্ত হলো এই মেয়েটার কান্নার শব্দে। আবারও ধমকে উঠল সে, বলল, এই ফ্যাস বন্ধ কর। যে প্রশ্ন করেছি তার উত্তর দে। আফতাবের ধমকে থেমে গেল নাদিয়ার কান্না। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমি সেই কিশোরী বয়স থেকে ভালোবাসি আপনাকে। আজ যখন শুনলাম নৈনিতার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, আমি মানতে পারিনি। তাই নাদিয়ার কথায় যেন আফতাব ফুঁসে উঠল আরো। ক্রোধে দপদপ করে উঠল মাথাটা। পাশের একটা চেয়ারে তীব্র বেগে লাথি মেরে বলল, তাই বলে তুই ধাক্কা মেরে দিবি নৈনিতাকে? কথাটুকু বলেই থামলো আফতাব। নাদিয়ার পানে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়ে, তোকে আমি কখনো বলেছি যে আমি তোকে ভালোবাসি বা বিয়ে করব? নৈনিতা না থাকলে তোকে বিয়ে করব? বা তোর সাথে কখনো কথা বলেছিলাম আমি?
তোকে কোনো আশ্বাস দিয়েছিলাম আমি এ বিষয়ে? নাদিয়া ডানে বামে মাথা ঝাঁকালো, মুখে বলল না। আফতাব আবারও ক্রোধে লাথি মারল পাশের চেয়ারটায়, দাঁতে দাঁত চেপে বলল, তাহলে ধাক্কা কেন মারলি আমার নৈরিতাকে? বল কেন মারলি? যাকে আমি চাই সে আমাকে পাত্তাই দেয় না, আর মাঝখান থেকে এই বালছাল এসে ঝামেলা করে। ইচ্ছে করে এক একটাকে ধরে এক আছাড়ে ছদ্ম বানিয়ে দেই। অসভ্য নির্লজ্জ মেয়ে মানুষ। একটু থামলো আফতাব, ঠান্ডা কণ্ঠে আবার বলল, আজ যদি কিছু হয়ে যেত নৈরিতার, তাহলে আমি কিভাবে বাঁচতাম? এটুকু বলে আবারও গর্জে উঠল আফতাব। রক্তলাল চোখ দুটো নিয়ে তাকালো নাদিয়ার পানে, হুঙ্কার ছেড়ে বলল, তোর সাহস হলো কি করে আমার কলিজায় হাত দেওয়ার? তোকে তো আজ আমি। নাদিয়ার ভয় পেয়ে গেল, বুঝলো আজ রক্ষে নেই তার। আফতাব হয়তো তাকে আজ মেরেই ফেলবে, কিন্তু নিজেকে বাঁচাতে হবে তার। বাঁচার জন্য শেষ চেষ্টা অন্তত করতে হবে তাকে। নিজের ভেতরে খানিকটা সাহস সঞ্চয় করলো একটু নাদিয়া। ঢোক গিলে বলল, শেষ পর্যন্ত কিছু হয়নি তো নৈরিতার? কেন? তাতে শান্তি পাসনি তুই? চেয়েছিলি যে নৈরিতার কিছু হোক। সাইফ আমার হয়ে এটাকে জোরে একটা থাপ্পড় মার তাড়াতাড়ি। আমি আবার পণ করেছি নৈরিতাকে ছাড়া কোনো নারীকে স্পর্শ করব না। সাইফ আফতাবের আদেশ পেয়ে যেন খুশি হলো। এতক্ষণ তার হাতটা সত্যি নিষ্পিস করছিল এই মেয়েটাকে কষিয়ে একটা থাপ্পড় মারার জন্য। কত বড় সাহস এই মেয়ের! ওদের ভাবিকে ধাক্কা মেরে ট্রাকের সামনে ফেলে দেয়। সাইফ এগিয়ে গেল নাদিয়ার দিকে, নিজের হাতের একটু থুতু ছিটিয়ে কষিয়ে মারলো থাপ্পড় নাদিয়ার গালে। ছিটকে পড়লো মেয়েটা, ব্যথায় টনটন করে উঠলো গালটা, মাথাটা যেন ভন ভন করে উঠলো তার। তবুও শান্তি পেল না আফতাব। সাইফের পানে তাকিয়ে ক্রোধিত কণ্ঠে বলল, বাল মেরেছিস, আরো জোরে মার আরো। সাইফ সুযোগও পেল আরো। আফতাবের পানে তাকিয়ে সে দৃঢ় কণ্ঠে বলল, কথাটা শেষ করে গায়ে জোরে কষিয়ে আরেকটা থাপ্পড় মারলো নাদিয়ার গালে। আবারও ছিটকে গেল মেয়েটা, ঠোঁট কেটে বেরিয়ে আসতে শুরু করলো তার রক্ত। কেঁদে উঠল মেয়েটা নাদিয়া। আফতাব তাকালো নাদিয়ার কান্নারত মুখশ্রীতে, বলল, নিহাত, তুই নৈরিতার বান্ধবী নয়তো আজ তোর এমন হাল করতাম যে নিজের দিকে তাকালে নিজে আটকে উঠতি। তাছাড়া আজ তোর কিছু হয়ে গেলে কষ্ট পাবে নৈরিতা। তোর মতো একটা বিশ্বাসঘাতকের জন্য আমি আমার প্রাণ পাখিকে কষ্ট পেতে দেখতে পারবো না। নাদিয়া কান্না থামালো একটু, বলল, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। মৃদু যেমন সেই দিন আপনার উপর ক্রাশ খেয়ে ভালোবেসে ফেলেছিল, আমিও আপনাকে সেদিন ক্রাশ খেয়ে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু লজ্জায় প্রকাশ করতে পারিনি ওর মতো। তারপর শুনলাম মিতু আপনার জন্য মরিয়া হয়ে উঠেছে, তখন খুব রাগ লেগেছিল আমার। তবে সেদিন শুনলাম মিতুর দেওয়ার চিঠি আপনার কাছে পৌঁছে দেওয়ার কারণে আপনি চড় মেরেছেন নৈরিতা গালে, তখন মনে মনে শান্তি পেয়েছিলাম। তবে সেই দিন এ কথা শুনে আপনার মনের কথা বলার সাহস হারিয়ে ফেলেছিলাম। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে ভালোবাসি সেই কিশোর বয়স থেকে। এত বছরে একটা দিনও আপনাকে আমি ভুলে থাকতে পারিনি। আপনাকে এক নজর দেখার আশায় আপনার ফেসবুক অ্যাকাউন্টে অসংখ্যবার ঢুকেছি, ফেক আইডি থেকে মেসেজ করেছি আপনাকে, কিন্তু আপনি কখনো আমার মেসেজের উত্তর করেননি। পেপারে আপনার ছবি বের হলে কেটে নিজের ডায়েরি করে রেখেছি। টিভিতে আপনার মুখখানা একবার দেখার জন্য বসে রয়েছি ঘন্টার পর ঘন্টা, কিন্তু শেষে শুনলাম আপনি নৈরিতাকে বিয়ে করতে চাইছেন, ভালোবাসেন ওকে। এখন আর সহ্য করতে পারিনি আমি। ওর উপর রাগ করে হয়েছিল ভীষণ, সেই রাগ থেকেই ভিড়ের মধ্যে ধাক্কা মেরেছিলাম ওকে, আঘাত করতে চেয়েছিলাম নৈরিতাকে, কিন্তু আমি বুঝতে পারিনি ওইখানে ট্রাক চলে আসবে। ওই সময় ট্রাক দেখে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম, টেনে ধরতে চেয়েছিলাম ওকে পেছন থেকে, কিন্তু তার আগেই রাস্তায় মুখ থুবড়ে পড়ে নৈরিতা। সৃষ্টিকর্তার কৃপায় শেষ পর্যন্ত থেমে যায় ট্রাকটা, বেঁচে যায় নৈরিতা। নাদিয়ার সব কথা শুনে একটু নরম হলো আফতাব, শান্ত কণ্ঠে বলল, দেখো, ভালোবাসা কোনো অপরাধ নয়, তবে তুমি যেটা করছো সেটা অপরাধ। আমি তোমাকে কখনো বলিনি ভালোবাসি, কখনো তোমাকে এই বিষয়ে আশ্বাসও দেইনি। সবচেয়ে বড় কথা, আমি তোমাকে চিনি না, সেখানে আমাকে পাওয়ার, আমার ভালোবাসা পাওয়ার আশা তুমি করো কিভাবে আমার জানা নেই, আর জানতেও চাই না। তবে আজ যখন তোমার সাথে আমার দেখা হলো, জানা হলো তোমার মনের কথা, তখন তোমাকে সরাসরিভাবেই বলে রাখি, আমি নৈরিতাকে ভালোবাসি, বহু বছর আগে থেকে ভালোবাসি। আমার হৃদয়ে নৈরিতা নামক রমণী ছাড়া আর কারোর জন্য পরিমাণ স্থান নেই। আশা করছি তুমি আমার কথা বুঝতে পেরেছ। সুতরাং শুধরে নিও নিজেকে এবং আমাকে নিয়ে তোমার মনে
আর আশা রেখো না কোনো। আফতাবের নরম কণ্ঠে যেন সাহস বাড়ল নাদিয়ার মিনমিনে কণ্ঠে সে বলল, নরিতা ভালোবাসে না আপনাকে, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। আফতাব ফুঁসে উঠল আরো। এতক্ষণ এ কাকে কি বোঝালো সে? এই মেয়েটা সত্যি নির্লজ্জ বাজে প্রকৃতির, নয়তো এত চড় থাপ্পড় খাওয়ার পরও বোঝানোর পরও এই কথা আসতে পারে কোনো নারীর মুখে? আফতাব দাঁতে দাঁত চাপলো, বলল, সাইফ, আরেকটা থাপ্পড় দে ওকে। সাইফ এগিয়ে গেল, আরেকটা থাপ্পড় মারল নাদিয়ার গালে। আফতাব তাকালো সেদিকে, কণ্ঠে ক্রোধ এঁটে বলল, তোকে বলেছি আমি ভালোবাসতে আমাকে, নাকি তোর কাছে জানতে চেয়েছি যে নৈরিতা ভালোবাসে কি না আমাকে? একটা কথা কান খুলে শুনে রাখ, নৈরিতা ভালোবাসলেও আমার, না বাসলেও আমার। তোকে যদি আর কখনো নৈরিতার কোনো ক্ষতি করতে দেখি তবে মেরে সেখানেই পুঁতে দেব একদম। তখন আর তুই কে, কোথা থেকে এসেছিস কিংবা নৈরিতার বান্ধবী সেসব ভাবনাই ছেড়ে দেব না তোকে। কথাটা শেষ করি একটু থামলো। আফতাব আবার বলল, আজও ছাড়া পেতি না, শুধুমাত্র নৈরিতার জন্যই ছেড়ে দিচ্ছি তোকে। আরেকটা সুযোগ দিচ্ছি, নিজেকে শুধরে নিস, নয়তো আমি কতটা খারাপ হাড়ে হাড়ে টের পাবি। সময় প্রবাহমান, সে বসে থাকে না কারোর জন্য, বয়ে চলে নিজের গতিতে। দেখতে দেখতে এর মধ্যেই কেটে গেছে কয়েকটা দিন। বর্ষা শেষ করে প্রাকৃতিতে হানা দিয়েছে শরৎ। ঋতুর সাথে সাথে নরিতাও এবং আফতাবের বিয়ের দিনটাও চলে এসেছে। আজ বিয়ে তাদের। যেহেতু বিয়ে হলেও নরিতা এই মুহূর্তে শ্বশুরবাড়িতে যেতে ইচ্ছুক নয়, তাই আপাতত ঘরোয়াভাবেই বিয়েটা সারা হবে বলেই সিদ্ধান্ত নিয়েছে সবাই। সে অনুযায়ী অল্প সংখ্যক নিকট আত্মীয় আর অল্প স্বল্প সাজসজ্জায় ভরে উঠেছে নরিতাদের বাড়িটা। নরিতাকেও সাজানো হচ্ছে ঘরেই। অবশ্য সবাই চেয়েছিল তাকে পার্লারে নিয়ে যেতে, কিন্তু মেয়েটা একেবারে ইচ্ছুক নয় পার্লারে গিয়ে ওই আটা ময়দা মেখে সাজতে। সে তারই ঘরে হালকা পাতলা সেজে নিচ্ছে কাজিনদের হাতে। দুপুরের দিকে কাছে কিছু আত্মীয় স্বজন নিয়ে নরিতাদের বাড়িতে হাজির হলো আফতাব। বিয়ে উপলক্ষে তার শরীরে সাদা উপরে সোনালী কারুকার্য খচিত একটা পাঞ্জাবি জড়িয়েছে আজ। পাঞ্জাবিটা বেশ আটসাট বেঁধে রয়েছে তার শক্তপোক্ত শরীরে, বেশ লাগছে এমপি সাহেবকে। মীরা এতক্ষণ অধৈর্য হয়ে অপেক্ষা করছিল আফতাবদের আগমনের জন্য। তাদের আগমনের খবর কানে পৌঁছাতেই ছুটে এলো সে। হাত পাতলো আফতাবের সামনে, বলল, আমার চকলেট কোথায়? নীরব সাহেব বসেছিলেন আফতাবদের পাশে। মেয়ের এহেন কথা শুনে আজ একটু বাদ সাধলেন তিনি। বললেন, আজ তোমার আপু আর আফতাব ভাইয়ের বিয়ে তো, তাই চকলেট আনিনি, পরে একদিন এনে দেবো মা, তুমি ভিতরে যাও এখন। নীরা মন খারাপ করলো, গাল ফুলিয়ে বলল, তোমরা পচা, সবাই ভুলে গেছো আমাকে। নীরার গাল ফুলানো দেখে হেসে ফেললো আফতাব। মেয়েটার গাল টেনে বলল, আমি আমার একমাত্র শালিকাকে ভুলি কি করে বলো তো? নীরা তাকালো আফতাবের পানে, বলল, তাহলে আবার চকলেট কোথায়? এনেছি তো। কোথায়? তোমার আয়ান ভাইয়ার কাছে দিয়েছি, আনো গিয়ে। নীরাকে আর পায়কে সে এক দৌড়ে চলে গেল আয়ানের কাছে। তার সম্মুখে হাত পেতেই বলল, আমার চকলেট দাও। আয়ান পূর্ণ দৃষ্টিতে তাকালো তার প্রেয়সীর পানে, মুগ্ধ হলো সে। মেয়েটা আজ লাল টুকটুকে একটা 3 পিস জড়িয়েছে তার ফর্সা শরীরে। চুলগুলো আজ অন্য দিনের থেকে আলাদাভাবে বেঁধেছে, সাথে আবার হালকা একটু সেজেছে। এতেই যেন মেয়েটাকে পরীর মতো লাগছে আয়ানের চোখে। আজ অবশ্য মেয়েটাকে শাড়িতে দেখতে বড় ইচ্ছে হচ্ছিল আয়ানের, ভীষণ দেখতে ইচ্ছে হচ্ছিল এই বোকা মেয়েটাকে শাড়িতে কেমন লাগে। তার বইয়ের মতো লাগবে তো। এই চিন্তা থেকে অবশ্য সবার আড়ালে নীরার জন্য একটা শাড়ি কিনেছে ও, সে কিন্তু সাহস করে দেওয়া হয়নি। এখন হয়তো নীরার প্রতি তার ভালোবাসা যত্ন সবার চোখে না লাগলেও বোকা মেয়েটাকে একটা শাড়ি দিলে চোখে লাগবে অনেকেরই। একটা বোকা মেয়েকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শাড়ি কেন দেবে, প্রশ্নটা ওঠা কি স্বাভাবিক নয়? নীরা বোকা হতে পারে, কিন্তু সে তো আর বোকা নয়। সে দেখেছে এই সমাজকে, এই সমাজের নিয়ম সে বোঝে। আজ হয়তো তার পরিবার নারীকে, নীরাকে সর্বদা ভালোবাসা সিক্ত করে, কিন্তু যখন তারা জানবে তাদের এই ছেলে মেয়েটার জন্য পাগল, একটা প্রতিবন্ধী মেয়ের জন্য পাগল, তখনও কি নীরার প্রতি তাদের ভালোবাসা এতটাই থাকবে? হয়তো থাকবে, কিন্তু তবুও বড্ড ভয় হয় যে আয়ানের। সে কোনোভাবেই চায় না তার জন্য নীরা কারো চক্ষু শুল হোক বা এই সমাজের কটু কথা শুনুক। মেয়েটাকে সে বড্ড ভালোবাসে যে, থাক না তার কিছু ইচ্ছে অপূর্ণ, থাক না তার ভালোবাসাটা অপ্রকাশিত, তবুও ভালো থাকুক এই নিষ্ঠুর সমাজে। তাছাড়া মেয়েটা হয়তো শাড়ি পরতে বা সামলাতে পারতো না, তাই শুধু শুধু একটা শাড়ি দিয়ে ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না এই মুহূর্তে। বেশ অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পরও আয়ান চকলেট না দেওয়ায় অধৈর্য হয়ে উঠল নীরা। কপাল কুঁচকে বলল, কি হলো, আমার চকলেট কেন দিচ্ছ না? ধ্যান ভাঙলো আয়ানের।
নিজের পকেটে হাত দিতে দিতে বলল, হ্যাঁ দিচ্ছি। কথাটা শেষ করে নিজের পাঞ্জাবির পকেট থেকে কয়েকটা চকলেট বের করে দিল নীরার হাতে। খুশি হলো নীরা। চকলেটগুলো নিয়ে দৌড়ে দিতে গিয়ে দাঁড়িয়ে পড়লো সেই। আশেপাশের নজর বলিয়ে আবারও একবার তাকালো আয়ানের পানে, বলল, সবাই আজ পাঞ্জাবি পরেছে, কিন্তু তুমি কেন পরনি? আয়ান হাসলো, বলল, কারণ আমার প্রিয়সী আজ শাড়ি পরেনি। নীরা বুঝলো না আয়ানের কথার মানে। খানিক সময় নিয়ে মাথা চুলকিয়ে বোঝার চেষ্টা করলো আয়ানের কথাটা, কিন্তু তবুও তার অপরিপক্ক মস্তিষ্ক বুঝে উঠতে পারলো না কিছুই। মাথা চুলকেই আয়ানকে জিজ্ঞেস করলো, প্রিয়সী কি আয়ান ভাই? তপ্ত নিঃশ্বাস ফেললো আয়ান, বলল, ও তুমি বুঝবে না, ভিতরে যাও, এখানে মানুষ অনেক। নীরা আরো প্রশ্ন বাড়ালো না। এমনি অপরিচিত এবং বেশি মানুষের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করে না সে। হাতের চকলেটগুলো আঁকড়ে ধরেই মেয়েটা ছুটে চলল নয়িতার রুমের দিকে। রুমে ঢুকতে ঢুকতেই বলল, দেখ বাবু, আপনার ভাই কতগুলো চকলেট দিয়েছে আমাকে। কথাটা বলে সামনে তাকাতেই যেন হাঁ হয়ে গেল নীরা। হাতের চকলেটগুলো মেঝেতে ফেলে দৌড়ে গিয়ে দাঁড়ালো নয়িতার সম্মুখে। দুই হাতে বোনের গাল ধরে হাসি মুখে বলল, বাহ বাবু, তোকে কি সুন্দর লাগছে। নীরাকে এভাবে নয়িতার গাল ধরতে দেখে তার পাশে থেকে কিছুটা চেঁচিয়ে উঠলো তাদের একজন কাজিন রুকমা। কিছুটা ঝাঁঝালো কণ্ঠেই বলল, ধরিস না, নৈরিতার শ্বাস নষ্ট হবে। নয়িতা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রুকমার পানে, শক্ত কণ্ঠে বলল, যে সাজের জন্য আমার বোন আমাকে স্পর্শ করতে পারবে না, দরকার নেই সে সাজ আমার। কথাটা শেষ করে নয়িতা তাকালো নীরার পানে। নিজের গাল থেকে মেয়েটার হাত টেনে আলতোভাবে চুমু খেলো তার উল্টো পিঠে। কোমল কণ্ঠে বলল, সত্যি সুন্দর লাগছে আমায় তুই। নীরা উপর নিচ মাথা নাড়ালো, বলল, ভীষণ সুন্দর লাগছে। কথাটা বলেই মলিন হলো নীরার উজ্জ্বল মুখটা। মলিন কণ্ঠে এসে বলল, কিন্তু আমাকে একটু সুন্দর লাগছে না। আমাকে কত করে বললাম আমাকে একটু শাড়ি পরিয়ে দিতে, কিন্তু মা দিল না। নয়িতা হাসলো একটু, বলল, শাড়ি পরবি বোন? নীরা উপর নিচ মাথা ঝাঁকালো, বলল, আয় আমার কাছে আয়, আমি পরিয়ে দিচ্ছি। নীরা খুশি হলো, বলল, সত্যি বাবু, তুই শাড়ি পরিয়ে দিবি আমাকে? দেব তো, আজ আমার নিরু পাখিটাকে আমি নিজের হাতে সাজাবো। নীরা দৌড়ে গেল নয়িতার কাছে। নয়িতা আফতাবের বাড়ি থেকে তাকে দেওয়া শাড়িগুলোর মধ্যে থেকে তুলে নিল একটা শাড়ি। অতঃপর সুন্দরভাবে পরানো শুরু করলো নীরাকে। শাড়ি পরে সাজটা কোনো রকম একটু শেষে নীরা এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল নয়িতার ঘর থেকে। নয়িতা পিছু ডাকলো তার, বলল, আরে দাঁড়া, আগে দেখতে দে তো কেমন লাগছে তোকে। নীরা দাঁড়ালো না, দৌড়াতে দৌড়াতেই জবাব দিল, আগে মাকে দেখিয়ে আসি। আয়ান এতক্ষণ ড্রয়িং রুমে বসে চারদিকে চোখ ঘুরিয়ে খুঁজছিল নীরাকে। হঠাৎ মেয়েটার কণ্ঠস্বর শুনে সেদিকে তাকালো সে। থমকে গেল যেন সে। মুগ্ধ হলো তার আখি জোড়া। সৃষ্টিকর্তা তার ইচ্ছে রেখেছে, তার পরিটা শাড়িটা নিজেকে সাজিয়েছে আজ। সত্যি মেয়েটাকে শাড়িতে মানিয়েছে বেশ। কে বলবে এই মেয়েটা বোকা, বুদ্ধির অভাব। আয়ন পূর্ণ দৃষ্টিতে তাকালো শাড়ি পরিহিত তার প্রেয়সীর পানের মেয়েটাকে। শাড়িতে বইয়ের মতোই লাগছে, তার নিজের বইয়ের মতো। মনে মনে হাসলো সে। এই মুহূর্তে ইচ্ছে করছে দৌড়ে গিয়ে নিজের সাথে জড়িয়ে নিতে ওই বোকা মেয়েটাকে, কিন্তু সে অধিকার যে তার নেই। আদৌ কোনোদিন সে অধিকার হবে কিনা জানা নেই আয়ানের। তপ্ত নিঃশ্বাস ফেলল আয়ান। এদিকে নীরাও দৌড়াতে গিয়ে হঠাৎ ধাক্কা খেলো কারোর সাথে, ঠাস করে পড়ে গেল নিচে। সাথে সাথে ব্যথাতুর ধ্বনি তুলল মেয়েটা, বলল, ও মা গো। আরে তুই দেখে চলতে পারিস না নাকি? বুদ্ধির সাথে সাথে চোখ দুটোও কি খেয়েছিস? কারো বিরক্তি ভরা কণ্ঠে মাথা তুলো তাকালো নীরা। চোখ মুখ কুঁচকে বলল, তুমি দেখে শুনে চলতে পারো না রাফাত ভাইয়া? যদি পড়ে গিয়ে আমার শাড়ি খুলে শ্বাস নষ্ট হতো তখন কি হতো বলো তো? রাফাত তাকিয়েছিল নীরার দিকে, কেমন অদ্ভুত লালসাগ্রস্ত দৃষ্টি তার। কিন্তু আফসোস বোকা মেয়েটা বুঝলো না এ দৃষ্টির মানে। হাত পা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো সে। রাফাতের দৃষ্টির নিবদ্ধ হলো নীরার উন্মুক্ত মেধিন ফর্সা পেটের ভাঁজি। একটু আগেই পড়ে যাওয়ার ফলে মেয়েটার পেটের অংশ থেকে শাড়িটা সরে গিয়েছে। সেদিকে খেয়াল নেই বোকা মেয়েটার। রাফাত এগিয়ে গেল নীরার পানে, বলল, বাহ নীরা, তোকে তো আজ সুন্দর লাগছে ভীষণ। নীরা খুশি হলো, বলল, সত্যি সুন্দর লাগছে আমাকে। রাফাত ঘুরে ঘুরে দেখতে লাগলো নীরাকে। কামুক কণ্ঠে বলল, সত্যি সুন্দর লাগছে। আমি শুধু ভাবছি এই সৌন্দর্য এতদিন আমার চোখে ধরা কেন পড়লো না। নীরা বুঝলো না রাফাতের কথার মানে। সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো অসভ্য রাফাত নামক ছেলেটার পানে। ছেলেটা আশেপাশে তাকিয়ে পর্যবেক্ষণ করলো একবার, অতঃপর একটু গা ঘেঁষে দাঁড়ালো। নীরার বলল, তোর শাড়ি তো দেখছি এলোমেলো হয়ে গেছে, আয় ঠিক করে দিই।
কথাটা বলেই রাফাত নিজের হাত বাড়ালো, সামনের দিকে ছুঁয়ে দিতে চাইলো নীরার উন্মুক্ত কোমরে, কিন্তু সে হাত আর স্পর্শ করতে পারলো না। মেয়েটার স্পর্শা কোমরে ভাঁজে তার আগেই বাধা পড়লো কারো শক্তপোক্ত হাতের বাঁধনে। আয়ান মুচড়ে ধরলো রাফাতের বাড়ানো হাতটা, ব্যথায় কুঁকড়ে উঠলো ছেলেটা। ব্যথাতুর কণ্ঠে বলল, আপনি কে? আমার হাত এভাবে কেন ধরেছেন? রাফাতের কথার সাথে তাল মেলালো নীরাও। আয়ানের পানে তাকিয়ে বোকা মেয়েটাও বলল, তুমি রাফাত ভাইয়ার হাত কেন ধরেছ? ভাইয়া আমার শাড়ি ঠিক করে দিবি তো, হাত ছাড়ো রাফাত ভাইয়ার। চোখ বন্ধ করে নিল আয়ান, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছাড়ে তাকালো নীরার পানে, থমথমে কণ্ঠে বলল, তোমার রাফাত ভাইয়ার সাথে আমার দরকার আছে একটু। তুমি বরং নৈরিতার কাছে যাও, সেই তোমাকে শাড়ি ঠিক করে দিবে। নীরা দ্বিমত করলো আয়ানের কথায়। সে বলল, না বাবু, ব্যস্ত আছে, তুমি রাফাত ভাইয়ার হাতটা ছেড়ে দাও, ভাইয়াই ঠিক করে দিক না আমার শাড়িটা। আয়ান এবার ধরে রাখতে পারল না নিজের ভেতরকার চাপা ক্রোধটা। এমনি রাফাতের উদ্দেশ্য যখন থেকে তার মস্তিষ্কে ধরা দিয়েছে, তখন থেকেই তেতে আছে মেজাজটা। তার মধ্যে আবার এই বোকা মেয়েটাও অবাধ্য হচ্ছে তার কথায়। নিজের ভালো তো নিজেই বোঝে না, অন্য কেউ বুঝতে এলো সমস্যা। হঠাৎ আয়ানের ধমকে উঠলো নীরাকে, ধমকের সুরেই বলল, তোমাকে নৈরিতার কাছে যেতে বলছি না? এত প্যাক প্যাক না করে সেখানে যাও। আয়ানের ধমক যেন কেঁপে উঠল অবুঝ মেয়েটা, অভিমানের চোখ দুটো ছলছল করে উঠল তার। আয়ান সচরাচর উচ্চস্বরে বা ধমক দিয়ে কথা বলে না, তার সাথে সর্বদা ভালোবেসেই কথা বলে। এই প্রথম আয়ান উচ্চস্বরে কথা বলেছে তার সাথে, আবারও ধমকেও উঠেছে। কিভাবে পারলো এই মানুষটা তাকে একবার ধমকে দিতে? রাগে অভিমানে জর্জরিত হয়ে উঠল মেয়েটা, অভিমানী কণ্ঠে বলল, তুমি খুব পচা আয়ান ভাইয়া, আমি তোমার সাথে আর কথা বলবো না, কখনো না। কথাটুকু বলে আয়ানের সামনে আর 1 মিনিটও দাঁড়ালো না নীরা। ছলছল নয়নে সে দৌড়ে চলে গেল নীরার রুমের দিকে। নীরা চলে যেতেই আয়ান অগ্নি দৃষ্টিতে তাকালো রাফাতের পানে। ছেলেটার হাতটা শক্ত করে ধরে নিয়ে গেল ফ্ল্যাটের বাইরে, টানতে টানতে নিয়ে গেল ছাদে। তীব্র ক্রোধে ছাদের দরজা খুলে ছেলেটাকে ছুঁড়ে ফেললো ছাদের মেঝেতে। ব্যথায় কুকিয়ে উঠলো ছেলেটা, উঠে দাঁড়ানোর চেষ্টা করলো সে, ভয়ার্ত কণ্ঠে বলল, সমস্যা কি? এমন আচরণ করছেন কেন? দাঁতে দাঁত চাপলো আয়ান, চিবিয়ে চিবিয়ে বলল, সমস্যা আমার নাকি তোর? কি ভেবেছিলি বোকা মেয়েটাকে একা পেয়ে তার সুযোগ নেওয়ার চেষ্টা করবি, আর কেউ বুঝতে পারবে না? ঢোক গিলল রাফাত, ভয় পেয়ে গেল ছেলেটা। খুব বেশি বয়স নয় রাফাতের, কেবল HSC দিয়েছে। এইসব কথা যদি বাড়িতে জানাজানি হয় তবে তাকে আস্ত রাখবে না কেউ। তাছাড়া রাজনৈতিক পরিবারের মানুষেরা, যতদূর সে জানে, রাজনৈতিক পরিবারের মানুষ মারপিটে গুন্ডা হয় বেশ। রাফাত ছাদের মেঝে থেকে উঠে দাঁড়ালো সোজা হয়ে, আয়ানের থেকে পালাতে তড়িঘড়ি করে নেমে যেতে চাইলো ছাদ থেকে, কিন্তু পারলো না। তাকে নেমে যাওয়ার চেষ্টা করতে দেখে তার পেট বরাবর একটা লাথি মারলো আয়ান। ছেলেটা আবারও ছিটকে পড়লো ছাদের মেঝেতে। আয়ান দ্রুত এসে ধরলো তার কলারটা, টেনে দাঁড় করিয়ে গর্জে উঠে বলল, তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার নিরু পাখির দিকে কুনজর দিয়েছিস? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। কথাটা বলেই রাফাতকে ছাদের এক কোণে দাঁড় করানো রডের দিকে টেনে নিয়ে গেল আয়ান। সুচালো রডগুলো দেখে অন্তরাত্মা কেঁপে উঠল রাফাতে, হৃদয়ে যেন ধাক্কা লাগলো মৃত্যুর ঘন্টার। কেঁদে দিল রাফাত, অনুনয়ের সুরে বলল, মাফ করে দিন ভাই, আমার ভুল হয়ে গেছে। এই ভুল আমি আর কখনো করব না। শুধু নীরা নয়, অন্য কোনো মেয়ের দিকেও তাকাবো না কখনো। রাফাতের অনুনয়ে হৃদয় গলাতে পারল না আয়ানের। চোখ মুখ শক্ত করে সে রডগুলোর উপরে ধাক্কা মারল রাফাতকে। মৃত্যু ভয়ে চিৎকার করে উঠল রাফাত, কিন্তু রডগুলো বিদ্ধ করাতে পারল না রাফাতকে। তার আগে তার পেছন থেকে খামচে ধরে থামিয়ে দিল আয়ান, শক্ত কণ্ঠে বলল, ভাইয়ের বিয়েতে ঝামেলা চাচ্ছি না বলে আজ ছেড়ে দিচ্ছি তোকে, নয়তো মেরে এখানেই পুঁতে ফেলতাম আজ তোকে আমি। কথাটা শেষ করেই টেনে রাফাতকে দাঁড় করালো আয়ান। অতঃপর হন হন করে চলে গেল নিচের দিকে। এতক্ষণে যেন প্রাণ ফিরে পেল রাফাত। মেয়েদের দিকে নজর দেওয়ার ভালো শিক্ষা হয়েছে তার, আর কোনোদিনও কোনো মেয়ের দিকেই তাকাবে না বলে মনে মনে পণ করলো সে। সময় গড়িয়েছে কিছুটা, ঘড়ি কাঁটায় জানান দিচ্ছে এখন প্রায় দুপুর 2-2:30। দুপুরে খাবারের সময় হয়ে গেছে, তাই বিয়েটা সম্পূর্ণ করতে এখন আর দেরি করতে চাইছে না দুই পরিবারে। বিয়েটা করিয়ে দুপুরে খাবার খাবে বলে সিদ্ধান্ত নিয়েছে সবাই। সেই অনুযায়ী নরিতাকেও রুম থেকে নিয়ে আসতে বলা হয়েছে। দুই পাশ থেকে বেশ কয়েকজন কাজের মিলে ধরে নিয়ে আসতে লাগলো নরিতাকে। রুমের বাইরে আসতেই তার দিকে দৃষ্টি গড়ালো আফতাবের। বধূরূপে নিজের প্রেয়সীকে দেখার লোকটা আর সামলাতে পারলো না সে, তাই তো এতগুলো মানুষের মধ্যে নির্লজ্জের মতো তাকিয়ে রয়েছে মেয়েটার পানে।
বিয়ের জন্য তার পছন্দ করে আনা লাল টুকটুকে বেনারসি শাড়িটাই পরানো হয়েছে মেয়েটাকে। মাথাটা সুন্দর করে শাড়ির আঁচল দিয়ে ঢাকা, 2 হাত ভর্তি মেহেদি দিয়ে তার উপর আবার চুড়ি দেওয়া হয়েছে। মুখে হালকা মেকআপের আভাস। সূক্ষ্ম দৃষ্টিতে নরিতাকে পর্যবেক্ষণ করতে করতে আফতাবের দৃষ্টি আটকে গেল। নরিতার 2 ওষ্ঠে হাসপাস করে উঠল আফতাব। মেয়েটা লাল লিপস্টিকে রাঙিয়ে তুলেছে আজ। আপাতত বিয়ের চেয়ে বাসরের জন্য মনটা উতলা হয়ে উঠছে আফতাবের। নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে সে। আজ কেন এত বেকাবু হয়ে পড়ছে আফতাব? না, এভাবে হলে তো হবে না। নিজেকে ধাতস্থ করলো আফতাব। পুরোপুরি বিয়ে সম্পূর্ণ না হওয়ার আগে এই মেয়ের দিকে তাকাবেই না সে, কিছুতেই তাকাবে না। তারপর যদি আবার স্থান কাল পাত্র ভুলে ঘটিয়ে ফেলে কিছু একটা, তখন তার মান ইজ্জত টিভির চ্যানেলে দৌড়াদৌড়ি শুরু করবে আবার। নির্লজ্জ এমপি উপাধিও পেতে পারে, বলা যায় না। আফতাব চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। নরিতাকে বসানো হলো আফতাবের পাশেই। কেমন তার গা ঘেঁষে বসে পড়লো মেয়েটা। ধুকপুকিয়ে উঠলো আফতাবের কলিজাটা। যদিও আফতাবের তাকে বেশ দূরত্ব রেখে বসেছে নরিতা, তবে আফতাবের এই মুহূর্তে এই দূরত্বটাও কম মনে হচ্ছে খুব। তার জন্য মনে হচ্ছে নরিতা তার সাথে মিশে বসে রয়েছে। ঢুক গেল আফতাব। তার মতো একটা শক্তপোক্ত পুরুষও এই মেয়ের রূপে আজ ভীত হয়ে পড়ছে। নরিতা আর চোখে তাকালো আফতাবের পানে। তাকে এভাবে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে এলো মেয়েটার। এর আবার কি হয়েছে? এভাবে মুখ লটকে অন্যদিকে তাকিয়ে আছে কেন? নরিতার ভাবনা আর গড়ালো না বেশি দূর। এর মধ্যেই শোনা গেল কাজী সাহেবের কণ্ঠস্বর। বিয়ের কার্যক্রম শুরু করছেন সে। নরিতা মাথা নত করে চুপচাপ বসে রইল, আর তাকালো না এদিক ওদিক। বেশ খানিকক্ষণ সময় নিয়ে নিজের কার্যক্রমগুলো শেষ করে কাজী সাহেব তাকালো নরিতার পানে। নরম কণ্ঠে বললেন, বলুন মা কবু। কথাটা সবার জন্য খুব সাধারণ মনে হলেও নরিতার জন্য মোটেও সাধারণ নয়। কবুল শব্দটা শুনতেই যেন হৃদস্পন্দন বেড়ে গেল তার। এই একটা শব্দ যা মাত্র 3 বার উচ্চারণে সে হয়ে যাবে অন্য কারো, বাবা মা ব্যতীত অন্য কারো অধিকারে চলে আসবে, তার উপর যে কিনা জড়িয়ে থাকবে তার সম্পূর্ণ জীবন জুড়ে। কবুল বলতে গিয়েও যেন গলায় আটকে যাচ্ছে নরিতার। একে তো সে এখনো তার অনুভূতি সম্পর্কে অবগত নয়, এই বিয়ে নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে তার মনে। তার উপর বাবা মায়ের জন্য মন উতলা হয়ে উঠেছে। বিয়ে হলেই নাকি মেয়ে পর হয়ে যায় তার বাবা মায়ের? তাহলে নরিতাও কি পর হয়ে যাবে আজকের পর সবার? বেশ কিছুক্ষণ অতিবাহিত হলেও নরিতাকে কবুল বলতে দেখা গেল না। অধৈর্য হয়ে উঠল আফতাব। এই মেয়েটা আবার শেষ পর্যন্ত বিয়ে না করার পরিকল্পনা করছে না তো? নয়তো এখনো কেন কবুল বলছে না? সবার দৃষ্টি আড়াল করে নরিতার কোমরে খোঁচা মারলো আফতাব, যার অর্থ কবুল বলো তাড়াতাড়ি। নরিতা চমকালো, লজ্জায় শিউরে উঠল সে। দ্রুত তাকালো আশেপাশে, কেউ আবার দেখে ফেললো না তো? এতগুলো মানুষের মধ্যে ছিছি, এই লোক আর ভালো হলো না। সবার সামনে কেমন খোঁচাখুচি শুরু করেছে। কেউ দেখে ফেলে মান সম্মান বলে আর থাকবে না বোধহয় কিছুই। নরিতার ভাবনার মধ্যেই আবারও তাকে কাজী সাহেব বললেন, বলুন মা কবুল। নৈরিতা এবার বাদ দিল সব ভাবনা। তাকালো সে বাবার পানে। নীরব সাহেব চোখ দিয়ে আশ্বস্ত করলেন মেয়েকে, বললেন কবুল বলতে। বাবার আশ্বাসে সাহস পেল মেয়েটা। নিজেকে ধাতস্থ করে থেমে থেমে বলল, কবুল কবুল কবুল। সাথে সাথেই চারিদিকে সকলে সমস্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ। আফতাব এবার স্বস্তি পেল একটু। ভেতরটা যেন প্রশান্তিতে ভরে উঠল তার। নৈরিতা মেয়েটা এখন থেকে তার, একান্তই তার, ব্যক্তিগত। ভাবতেই মনটা কেমন আনন্দে ভরে উঠছে। মেয়েটাকে পাওয়ার আনন্দেই যেন স্থান কাল পাত্র ভুলে বসল আফতাব। কাজী সাহেব কবুল বলতে বলার আগেই আফতাব গড়গড়িয়ে বলে উঠল, কবুল কবুল কবুল। আফতাবের হুট করে কবুল বলায় যেন হতবাক হলেন উপস্থিত সবাই। নৈরিতাও ভরকে গেল বেশ। গোল গোল চোখে তাকালো আফতাবের পানে। দিন দিন যেন এই লোকের নির্লজ্জপনা বেড়েই যাচ্ছে। রবিন সাহেব কটমট করে তাকালেন ছেলের পানে। তার ছেলে যে নির্লজ্জ তা তিনি জানতেন, কিন্তু তাই বলে এত লোকের সামনেও লাজ লজ্জা ভুলে বসবে সব? কাজী সাহেবও ভরকে গিয়ে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল আফতাবের পানে। সবার এমন ভরকানো চেহারায় অপ্রস্তুত হয়ে পড়ল আফতাব নিজেও। ঠোঁট টেনে জোরপূর্বক হাসল সে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আমতা আমতা করে বলল, কাজী সাহেব তো এখনই কবুল বলতে বলতেন আমাকে। শুধু 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 উনি মুরব্বী মানুষ, কষ্ট করে আমাকে আবার কবুল বলতে বলবেন কেন? ওনার মুখ ব্যথা হতে পারে, তাই নিজে থেকেই কবুল বলে দিলাম। হাজার হলেও
আমি এমপি মানুষ, জনগণের সেবা করা আমার দায়িত্ব। আফতাবের এমন আজগুবি যুক্তি শুনে দ্বিতীয় দফায় ভড়কে গেল সবাই, তবে কেউ বলল না কিছুই। কার এমন সাহস আছে যে এমপি সাহেবের মুখের উপর যুক্তি দেখাবে? আফতাব চোখ দিয়ে কিছু একটা ইশারা করলো কাজী সাহেবকে। কাজী সাহেব বুঝলো তার ইশারা, সেও তাল মেলালো আফতাবের যুক্তির সাথে, বলল, হ্যাঁ, আমি এখনই কবুল বলতাম এমপি সাহেবকে। যাক, তার আগে উনি নিজে থেকে বলে দিলেন, ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বলতেই তার সাথে সবাই সমস্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ। আফতাব স্বস্তির নিঃশ্বাস ফেলল, ঘাড় বাঁকিয়ে তাকালো নৈরিতার পানে। যাক, অবশেষে মেয়েটা তার হলো। তার ব্যক্তিগত নারী, তার অপেক্ষার অবসান ঘটল শেষ পর্যন্ত। নীরা দাঁড়িয়েছিল তার বোনের পাশেই। বিয়ে নামক বিষয়টা তার মস্তিষ্ক সম্পূর্ণভাবে ধারণ না করতে পারলেও সে বেশ খুশি। সাথে আয়ানও বসে আছে আফতাবের পাশ ঘেঁষেই। বেশ কয়েকবার তাকালো মেয়েটার পানে, কিন্তু মেয়েটা বারংবারই উপেক্ষা করলো আয়ানকে। একটাবারের জন্য তাকিয়ে সে দেখেনি আয়ান নামক পুরুষকে। বোকা মেয়েটা নিশ্চয়ই ভীষণ অভিমান করেছে তার ওপর। মেয়েটা যেমন বড্ড বোকা, তেমনি এই মেয়েটার অভিমানও যে বড্ড বেশি। কে জানে এখন তার এই বোকা প্রেয়সীর অভিমান ভাঙাতে আর কত কাঠখড় পোড়াতে হয় তাকে। আয়ান নীরার পানে তাকিয়েই হাসলো নিঃশব্দে। রাত বেড়েছে কিছুটা। আকাশে গোল থালার মতো এক রূপালী চাঁদ দৃশ্যমান আজ। অবশ্য পূর্ণিমার তিথি দেখেই আফতাব আর নৈরিতার বিয়ের দিন ধার্য করা হয়েছিল। বিয়ের পর নৈরিতা শ্বশুরবাড়ি না গেলেও মোটামুটি বিয়ের সব নিয়মকানুনই মানা হয়েছে। সে অনুযায়ী আজ রাতে এ বাড়িতেই আফতাব আর নৈরিতার বাসরের আয়োজনও করা হয়েছে। যদিও খুব বেশি জমকালো সাজসজ্জায় ঢেকে দেওয়া হয়নি তাদের বাসর ঘর। একদম সাদামাটা ভাবেই রুমটা রয়েছে। শুধুমাত্র বিছানার মধ্য বরাবর লাল গোলাপের পাপড়ি দ্বারা একটা লাভ বানানো হয়েছে। ওই গোলাপের পাপড়ি দ্বারা বানানো লাভটার পাশ কাটিয়ে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে রয়েছে নৈরিতা। আগের দিনের মেয়েদের মতো মাথায় এক হাত লম্বা ঘোমটা টানা না থাকলেও কাপড় দেয়া সুন্দরভাবে। পরনে দুপুরের সেই লাল শাড়িটাই, তবে মুখের সাজসজ্জার পরিবর্তন করা হয়েছে একটু। গাঢ় মেকআপের আবরণ ঢেকে দেয়া হয়েছিল নৈরিতার শ্যামরঙা মুখশ্রীটা। সাথে চুলে খোপা করে সেখানে আবার কাঁচা বেলি ফুলের একটা মালা জড়ানো হয়েছিল। সে ফুলের সুবাস এসে বারংবার বাড়ি খাচ্ছে নৈরিতার নাকে, আর বারংবার তাকে স্মরণ করিয়ে দিচ্ছে আজ তার বাসর রাত। তাও কার সাথে? ওই আফতাব নামক নির্লজ্জ পুরুষের সাথে। গতকালকেও সে একা ছিল এই বিছানায়, একা হাত পা ছড়িয়ে ঘুমিয়েছে। আজ মাত্র এইটুকু সময়ের ব্যবধানে সে অন্য কারো একজন সুপুরুষের নাম জড়িয়েছে তার নামের সাথে। এই বিছানায় আজ সে একা নয়, এখানে আজ ভাগ বসাবে একজন পুরুষ। আফতাবের সাথে এক রুমে এক বিছানায় ঘুমাবে মনে পড়তেই যেন কেঁপে উঠল নৈরিতা। শীতল রক্তস্রোত প্রবাহিত হতে শুরু করলো তার শিরদাঁড়া বেয়ে। এই মুহূর্তে বসে থাকাও যেন দায় হয়ে পড়েছে তার জন্য। দুরু দুরু কাঁপছে তার বক্ষস্থল। নিজেকে খুব ভীত লাগছে আজ। আচ্ছা, আফতাব আজ রুমে ঢুকেই কি স্বামীর অধিকার ফলাবে? ফলাতেও পারে। বাসর করে তো এ কয়েকদিন মুখে ফেনা তুলে ফেলেছে, সেখানে আজ তার বাসর। নৈরিতার ভীতি যেন বেড়েই যাচ্ছে। ভাবতে ভাবতেই যেন হাত পা ঠান্ডা হয়ে আসছে মেয়েটার। হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে প্রচণ্ড গতিতে। নৈরিতার আকাশ পাতাল ভাবনার মধ্যেই তার রুমের দরজাটা খুলে গেল খট করে। কেঁপে উঠল নৈরিতা, আর চোখে তাকালো দরজার পানে। দেখতে পেল আফতাব ঢুকছে ভেতরে। নজর সরালো মেয়েটা, মাথা নিচু করে আর একটু গুটিয়ে নিল নিজেকে। আফতাব একবার তাকালো নৈরিতার পানে, অতঃপর ঘুরে দরজাটা আটকে ধীর পায়ে সে এগিয়ে এলো নৈরিতার দিকে। কিছু না বলে ধপ করে বসলো নৈরিতার পাশে। চমকে উঠল মেয়েটা।
কম্পিত হলো তার সমস্ত কায়া। আফতাব তাকালো সেদিকে, হুট করেই ঝুঁকে গেল নৈরিতার দিকে, কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, কেবল আসলাম, এখনো তো কিছু করলামই না, এর মধ্যে শুরু হয়ে গেছে কাঁপাকাঁপি। এরপর কিছু করলে কি করবে? কান দুটো ঝাঝা করে উঠল নৈরিতার। এই লোক তো এমনিতেই নির্লজ্জ, ঠোঁটকাটা, তার ওপর আজ আবার বাসর রাত। আজ না সে নৈরিতাকে নিজের কণ্ঠ নিষ্কৃত বাক্যবান দ্বারাই লজ্জা দিতে দিতে হার্ট অ্যাটাক করিয়ে দেয় কে জানে। আফতাব একটু সরে এলো নৈরিতার কাছ থেকে, বলল, আমার দিকে তাকাও। নৈরিতা তাকালো না আফতাবের পানে, মাথা নিচু করেই বসে রইল সে। ভেতরে ভেতরে কেমন এক অদ্ভুত অনুভূতিতে জর্জরিত হয়ে পড়েছে মেয়েটা। লজ্জা, ভয়, সংকোচ সব যেন চারদিক থেকে ঘিরে ধরেছে তাকে। এতদিন যত সাহস ছিল সব যেন এই মুহূর্তেই এসে উবে গেছে। নৈরিতাকে মুখ তুলতে না দেখে আফতাব আবারও বলল, আমার দিকে তাকাও। এবারও নৈরিতা তাকালো না আফতাবের পানে। ছেলেটা অধৈর্য হলো। এই মেয়েটা কি জানে না মেয়েটার মুখটা একটুখানি দেখার জন্য সেই কখন থেকে ছটফট করছে তার স্বামী নামক প্রেমিক পুরুষ? এবার আর অপেক্ষা করল না আফতাব, নিজের ডান হাত বাড়িয়ে ধরল নৈরিতার থুতনিটা। হঠাৎই আফতাবের স্পর্শ পেতে চমকালো নৈরিতা, চোখ মুখ খিচে বন্ধ করে নিল সে। আফতাব নৈরিতার থুতনিটা ধরেই আলতোভাবে উপরে তুলল তার মাথাটা, তাকালো মেয়েটার মায়াবী মুখশ্রীর পানে। মুগ্ধ হলো আফতাবের দৃষ্টি। মেয়েটা মেকআপ করেছে, সেজেছে, এই সাজ শুধুমাত্র তার জন্য, তাকে দেখানোর জন্য। প্রশান্তিতে ভরে গেল আফতাবের হৃদয়। শীতল কণ্ঠে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।